আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। বাণিজ্য বৃদ্ধি, জনশক্তি রপ্তানি সহ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে 10 চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চুক্তি ও সমঝোতাগুলো সই হয়। নিজের নামে রাজধানীর কালশীতে একটি পার্ক ও উড়াল সড়কের নামকরণ উদ্বোধন করেন আমির। দুদিনের সফর শেষে বিকেলে ঢাকা ছাড়েন তিনি। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার কাতার, যেখানে কর্মরত প্রায় 4 লাখ বাংলাদেশি। আমদানির মাধ্যমে বাংলাদেশের জ্বালানি চাহিদার বড় অংশ পূরণ হয় সেখান থেকে। এমন সুসম্পর্কের মধ্যেই ঢাকা সফর করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরের দ্বিতীয় দিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে শেখ হাসিনা তাকে স্বাগত জানান। প্রথমে শেখ তামিম ও শেখ হাসিনা একান্ত আলাপ করেন। পরে আনুষ্ঠানিক বৈঠকে দুদেশের মধ্যে 10টি চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়গুলো চূড়ান্ত হয়। বৈঠক শেষে দ্বৈত কর পরিহার, আইনগত সহযোগিতা, সাগরপথে পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে দুদেশ। সমঝোতা স্মারক সই হয় শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রীড়া ক্ষেত্র ও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা বিষয়ে। ঢাকায় কালশী বালুর মাঠে প্রস্তাবিত পার্ক ও ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করা হয়। ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করেন কাতারের আমির। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য দেখা করেন আমির। বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধাদক্ষ জনশক্তি নেয়ার আহ্বান জানান তিনি। দুদিনের সফর শেষে বিকেলে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন শেখ তামিম বিন হামাদ আল থানি। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। গরমে অতিষ্ঠ জনজীবন। সারা দেশে হিট স্ট্রোকে পুলিশ সদস্য সহ 4 জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমে ছড়িয়ে পড়েছে রোগবালাই। রাজশাহী, খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। রাতে তাপমাত্রা না কমা আর বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বেড়েছে। আবহাওয়া অফিস জানায়, কালবৈশাখী ঝড় ও বৃষ্টি ছাড়া তাপপ্রবাহ আপাতত কমার সম্ভাবনা নেই। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। দিনের হাঁসফাঁস অবস্থার পর রাতের তাপমাত্রা খুব একটা না কমায় অস্বস্তি চরমে। ঠিকমতো ঘুমাতেও পারেন না সাধারণ মানুষ। গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বরিশালের বাউফলে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জের কাজিরপুর ও তারাশে মাঠে কাজ করতে গিয়ে হিটস্ট্রোকে 2 কৃষকের মৃত্যু হয়। ময়মনসিংহের ফুলপুরে হিটস্ট্রোকে এক বৃদ্ধ মারা যান। আবহাওয়া অফিসের কাছেও কোনো সুখবর নেই। থার্মোমিটার মাপতেছে 40.6 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু বাস্তবে সে জলীয় বাষ্পের আধিক্যের কারণে সে হয়তো অনুভব করছে 45 ডিগ্রি তাপমাত্রা। রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, যা আগামীকালও অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ঢাকা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ সহ দেশের অন্যান্য জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আপাতত আমার বৃষ্টির ওরকম সম্ভাবনা নেই। সেক্ষেত্রে এ মাস ব্যাপী কম বেশি তাপপ্রবাহ থাকবে। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। মেহেরপুরে তীব্র তাপপ্রবাহে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। ঝুঁকি নিয়ে ভারী কাজ করছেন অনেক শ্রমিক, তবে স্বাভাবিক সময়ের চেয়ে কাজকর্মে ভাটা পড়েছে। শরবতের দোকানে ভিড় বেড়েছে পথচারীদের। যদিও রাস্তার পাশের এসব শরবত পান করা থেকে বিরত থাকার কথা বলছেন চিকিৎসকরা। ডিহাইড্রেশনের সমস্যাটা সবার আগে থাকবে এবং উইকনেস, প্রচুর দুর্বল লাগার একটা ব্যাপার থাকে যে আমি স্ট্যামিনা হারিয়ে যাচ্ছে। এই সময় আমাদের পানির পরিমাণটা কিন্তু যথেষ্ট পরিমাণে খাদ্য তালিকায় থাকা উচিত। অতিরিক্ত গরমে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, কাশি, অ্যালার্জি সহ নানা রোগবালায়ে আক্রান্ত হচ্ছে মানুষ। গরমে পানি শূন্যতায় ভুগছেন অনেকে। ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট,
শুরু হয়ে গেছে। পরে এই জায়গায় আসছি, এই জায়গায় এসে বলছে যে নিউমোনিয়া ধরা পড়ছে। ওর হচ্ছে যে জ্বর, কাশি, নিউমোনিয়া, তারপরে বমি। জ্বর, ঠান্ডা কাশি, ভাইরাল ফ্লু, নিউমোনিয়া, ডায়রিয়া, স্কিন ডিজিজ বিভিন্ন, জন্ডিস, টাইফয়েড, এই রোগীগুলো আমরা এখন বেশি পাচ্ছি। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। চলমান তাপদাহ থেকে রক্ষা পেতে স্বস্তির বৃষ্টির আশায় খুলনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় ইশতেশকার নামাজ আদায় করেছে মুসল্লিরা। সকালে খুলনার শহীদ হাদিস পার্কে ইসলামী আন্দোলনের খুলনা মহানগর শাখার আয়োজনে নামাজ আদায় করা হয়। এতে অংশ নেয় জেলা ইমাম পরিষদও। নামাজ শেষে আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে প্রাণীকুল রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়। একই ইস্যুতে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠেও আদায় করা হয় নামাজ। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বড়ইচড়া মাঠে প্রশান্তের বৃষ্টির জন্য নামাজ আদায় করে স্থানীয় মুসল্লিরা। হিট আইল্যান্ডে পরিণত হয়েছে ঢাকা। গাছ কেটে ফেলা, জলাশয় ভরাট, যানজট মুক্ত বাতাসের অভাব, গ্লাসে ঘেরা বহুতল ভবন উষ্ণতা বাড়িয়েছে রাজধানীর। নগর পরিকল্পনাবিদরা জানান, এসবের জন্য অপরিকল্পিত নগরায়ন দায়ী। পর্যাপ্ত গাছ লাগানো, জলাধার সংরক্ষণ, এসির ব্যবহার নিয়ন্ত্রণ সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিলে এমন তাপদাহ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এয়ার বাদল রিপোর্ট। প্রচণ্ড রোদে পুড়ছে পিচ ঢালা পথ। গরম থেকে বাঁচতে পানিতে নেমে ঝাপাঝাপি করে শীতল হওয়ার চেষ্টা শিশুদের। গরমে তৃষ্ণার্ত প্রাণী বারবার পানি পান করে অস্থিরতা থেকে বাঁচার চেষ্টা করছে। যান্ত্রিক শহরে বিত্তবানদের এসি ঘর শীতল করে গরম বাইরে বের করে দিচ্ছে। ছায়াবিথি খুব কম। সারা শহর রোদের কারণে প্রায় একই তাপমাত্রায় পুড়লেও শুধু গাছের নিচে কিছুটা শীতল পরশ। এটি প্রকৃতির আশীর্বাদ, কিন্তু সেই গাছ কেটে আর জলাশয় ভরাটের কারণে উষ্ণতার প্রভাব বয়ে বেড়াতে হচ্ছে সাধারণ মানুষকে। তাপমাত্রা বেশি, কুলঞ্জনে একটা ভাড়া মারি, একটু জিরাতে হয়। এখানে একটু গাছের তলে বসে আছি, বাতাস পাতেছি। খেপ মারতে পারে না, গরম বেশি। তুই 20-30 মাইরা জুড়ে আবার এসনে আবার গাড়ি চলাই। আগের গরমে ভালোই গরমে ভাড়া মারিছে, মানুষ বেড়ে গেছে, এখন সেটা আমি দেখছি না, আরো কম পাচ্ছে। ঢাকা দক্ষিণ সিটিতে শতকরা 12.5% আর উত্তর সিটিতে 14% গাছ রয়েছে, যেখানে থাকার কথা 30 থেকে 40%। নগর পরিকল্পনাবিদের মতে অতি তাপমাত্রায় জনজীবন নাকাল করা এ পরিবেশ প্রকৃতির নয়, মানুষের তৈরি। একটি শহরে যে পরিমাণ সবুজায়ন থাকার কথা তা নেই। এরকম নানাবিধ কারণে এমন পরিবেশ তৈরি হয়েছে। ঢাকাকে এই হিট আইল্যান্ড বা হাইল্যান্ড সিঙ্ক করার এই যে প্যাথল তৈরি করা, এটার অন্যতম প্রধান কারণ শহর থেকে গাছকে, বনায়নকে, উঠোন ভিত্তিক নগরায়নকে, বৃক্ষশোভিত নগরায়নকে সম্পূর্ণরূপে অস্বীকার করা। তিনি জানান, সবুজায়ন বাড়ানোর পাশাপাশি এখনই সচেতন হয়ে টেকসই পরিকল্পিত স্থায়ী পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করা ছাড়া এমন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় নেই। ব্যক্তি পর্যায়ের ছাদ বাগান থেকে বারান্দা বাগান থেকে শুরু করে তার আঙিনা বাগান থেকে শুরু করে সমস্ত নগরীতে পরিকল্পিত সবুজায়নের ব্যবস্থা করা। একই সঙ্গে যতটুকু জলাধার এবং জলের ধারা বা খালগুলো রয়েছে, দ্রুততম সময়ে বাস্তবায়ন প্রকল্পের মধ্যে দিয়ে তাদের পারস্পরিক সংযোগ নিশ্চিত করে উদ্ধার করা। এই 3টি কাজের মধ্যে দিয়ে বিরাট পরিবর্তন হতে পারে আগামী 3 বছরে, এবং এই পরিবর্তন ছাড়া এই উত্তপ্তিকরণের বিপরীতে প্রতিরোধ গড়ে তোলা প্রায় অসম্ভব। এজন্য নীতি নির্ধারকদের পাশাপাশি সরকারি, বেসরকারি সবগুলো সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। AR বাদল, RTV, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ও শেষ ধাপে 55 উপজেলায় আগামী 5 জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। একই দিনে ঝিনাইদহ 1-0 আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়ির নির্বাচন পরে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
উপজেলা হলো 54টি এবং এর সাথে আমাদের নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার একজন পদপ্রার্থী মৃত্যুজনিত কারণে যেটা নির্বাচন স্থগিত ছিল সেটাও এর সাথে যুক্ত হবে, ফলে 55টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করে থাকি, এই নির্বাচনে তার চাইতে একটু অধিক সংখ্যক সদস্য মোতায়েন করার প্রচেষ্টা গ্রহণ করা হবে। স্ত্রীর অপরাধের দায় নিতে অস্বীকৃতি জানালেন সদ্য ব্যাহতি পাওয়া কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান আকবর আলী খান। সনদ বিক্রির বিষয়ে কিছু জানতেন না দাবি করে তিনি বলেন, স্ত্রী অপরাধ করলে তার শাস্তি হবে। তবে গোয়েন্দা পুলিশ বলছে, দায়িত্বের জায়গা থেকে দায় এড়ানোর সুযোগ নেই চেয়ারম্যানের। গ্রেপ্তার করা না হলেও নজরদারিতে থাকবেন তিনি। বিস্তারিত সুমন তানভীরের রিপোর্টে। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বিক্রি নিয়ে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সদ্য অব্যাহতি পাওয়া কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান আকবর আলী খানকে। গোয়েন্দা পুলিশের জেরা শেষে বের হয়ে পড়েন সাংবাদিকদের তোপের মুখে। বারবার সিস্টেম অ্যানালিস্টের সনদ বিক্রি নিয়ে অবহিত করা হলেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নের কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেননি তিনি। যারা আপনারা কপি দিয়েছিলেন, চেষ্টা করেছি যে এটা আমাদের ওয়েবসাইটে আছে কিনা আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি, কিন্তু আমরা পাইনি। পরবর্তীতে আমরা চেষ্টা করেছিলাম যে কোনো আপনাদের কাছ থেকে সঠিক কোনো কাগজ পাওয়া যায় কিনা। যেহেতু আপনারা এটা পেয়েছেন, গোয়েন্দা সংস্থা বের করেছে, আমরা এর বেশি কিছু বলতে পারি। স্ত্রীর সম্পৃক্ততার বিষয়েও তেমন কিছু জানেন না বলে দাবি করেন। আমি তার বিষয়ে কিছুই জানি না, এমন গোয়েন্দা সংস্থা কি তথ্য পেয়েছে আমি জানি না। ডিবির কথা আমি ভিত্তিহীন বলবো না, কারণ তো আমি সফটওয়্যারের ভিতরে আমি ঢুকতে পারি না, আমি এই বিষয়ে কিছুই জানি না। তবে গোয়েন্দা পুলিশ বলছে, দায় এড়ানোর কোনো সুযোগ নেই চেয়ারম্যানের। এখনই গ্রেপ্তার নয়, তাকে রাখা হবে নজরদারিতে। আমার সিস্টেম আমার আন্ডারে কাজ করে যে আমার কাছ থেকে গোপন পাসওয়ার্ড নিয়ে সে আপলোড করে, সে সেখানে লক্ষ লক্ষ সার্টিফিকেট বিক্রি করে কোটি টাকা ইনকাম করছে, আর আমি এটা জানি না। এটা বললেই যদি আপনি বিশ্বাস করেন, আমার করার আমার তো আরো তদন্ত আছে। এখন আমি যদি সবাই যদি জেলে পাঠিয়ে দিই, তাহলে আমার তদন্তটা করবে কি? সনদ বিক্রি নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককেও জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। চিহ্নিত 25 জনকে গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানায় সংস্থাটি। আর সরিষার ভিতরে যদি ভূত থাকে, তাহলে কাউকে ছাড়তে হবে না। সুমন তানভীর, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের ইন্স্যুরেন্স খাত এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম MP। দুপুরে কোম্পানির প্রধান কার্যালয়ে 40তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। যথাসময়ে গ্রাহকের বীমা দাবি পরিশোধ করে ন্যাশনাল লাইফ এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। ঘরে ঘরে এনএলআই, জনে জনে এনএলআই, এই স্লোগানকে ধারণ করে 40 বছরে পদার্পণ করল দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। নিশ্চিত ভবিষ্যতের জন্য ন্যাশনাল লাইফের বীমা পাশে দাঁড়ায় দ্রুত সময়ের মধ্যে। যথাসময়ে বীমা দাবি পরিশোধ সহ দেশের বীমা খাতে বিশেষ অবদান রাখায় এরই মধ্যে কোম্পানিটি অর্জন করেছে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নানা পুরস্কার। এ পর্যন্ত বীমা দাবি পরিশোধ করেছে 10,124 কোটি টাকা। প্রতিষ্ঠানটিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মরত রয়েছে প্রায় 2 লাখ জনবল। নিশ্চিত ভবিষ্যতের সুরিদ সাথে। কোম্পানির এমন সাফল্যে প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের ও পরিচালক বিলকিস নাহার সহ পরিচালনা বোর্ডের সদস্যরা। এসব আমরা আজকে অর্জনের পর অর্জন করে আসছি, মাশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো হবে। আমি আশা করব যে আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানটির সাফল্যের দিক তুলে ধরেন কোম্পানির CEO মোহাম্মদ কাজীম উদ্দিন। 81টা বীমা কোম্পানির মধ্যে ন্যাশনাল লাইফ 19 সালে যে ব্যবসা করেছিল, 20 সালে আরো অনেক বেশি ব্যবসা করার কারণে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ বীমা কোম্পানির সুনাম আমরা অর্জন করতে সক্ষম হয়েছিলাম। এ সময় ন্যাশনাল লাইফের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম MP আশা প্রকাশ করেন কর্মকর্তাদের সততার সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে প্রতিষ্ঠানটি। আমরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমরা দেখিয়ে দিয়েছি যে মানুষ ইন্স্যুরেন্সের প্রতি আস্থা আমরা ফিরে আনতে পেরেছি। আজকে এই ইন্স্যুরেন্স কোম্পানি অনেক দূর আমরা এগিয়ে গেছি এবং আমরা সম্মান পেয়েছি, আপনার স্বীকৃতি পেয়েছেন। যে যাই করুক, আমরা কোথায় তাকাবো না, আমরা আমাদের সঠিক পথে আমরা এগিয়ে যাব। পরে ন্যাশনাল লাইফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সদ্য প্রয়াত M হায়দার আলী চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়। ওয়াসালামুন আলাল মুরসালিন। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।
এফডিসিতে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা হয়েছে। মিশা ডিপজল আয়োজিত দোয়া মাহফিলের পর এই হামলা হয়। সন্ধ্যা 6টার দিকে এই হামলায় আহত 7 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেরা রহমান সিমরান। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে অভিনয় শিল্পীদের মারধরের শিকার হয়েছেন একাধিক সাংবাদিক। মঙ্গলবার বিকেলে এফডিসিতে শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দোয়া মাহফিলের পর এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে এই হামলার মূল হোতা খল অভিনেতা শিবা শানু। এরপর জয় চৌধুরী ও আলেকজান্ডার প্রো হামলা চালান। এক পর্যায়ে পুরো এফডিসির ফায়ার ডিরেক্টররাও হামলায় অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সূত্রপাত ঘটে চিত্রনায়িকা ময়ূরীর মেয়েকে এক সাংবাদিকের প্রশ্নকে ঘিরে। সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আপনি কি আপনার মায়ের আগের ছবি দেখেছেন? এরপর শিল্পীরা ক্ষোভ প্রকাশ করে। এক সময় খল অভিনেতা শিবা শানু এই সাংবাদিককে বেরিয়ে যেতে বলেন। না যেতে চাইলে তাকে অফিস থেকে বের করে দেন শানু। এর মধ্যে সেটি থামাতে এগিয়ে আসেন উপস্থিত অন্য সাংবাদিকরা। এ সময় শুরু হয় সাংবাদিক ও শিল্পীদের মধ্যে তুমুল মারামারি। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুরো এফডিসি পরিণত হয় রণক্ষেত্রে। মারামারিতে রীতিমতো রক্তাক্ত হন কয়েকজন সংবাদকর্মী। তারা যখন আমাদের কাছে পায় নাই, দূর থেকে তারা চেয়ার ছুঁড়ে মারছে আমাদের। এদিকে এই ঘটনার পরপরই এফডিসিতে পুলিশ মোতায়েন করা হয়েছে আর আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেহেরা রহমান সিমরান, RTV। আকার বড় না করে রাজস্ব আদায়ের জোর দিয়ে কার্যকর বাজেট প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিকেলে রাজধানীর একটি হোটেলে ICMAB আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তারা বলেন, মুদ্রাস্ফীতি কমাতে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে হবে, কঠোর হতে হবে পাচারকারীদের বিরুদ্ধে। অর্থ প্রতিমন্ত্রী বলেন, সবকিছুকে বাজেটে নিয়ে আসাটাই বড় চ্যালেঞ্জ। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ ICMAB 2024-25 অর্থ বছরের বাজেটের উপর এই গোলটেবিল আলোচনা আয়োজন করে। এতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর বলেন, বাজেটের আকার বড় করে জনপ্রত্যাশা পূরণ নয়, ঘাটতি কমিয়ে এবং রাজস্ব আদায় বাড়িয়ে বাজেটের আকার ছোট করে আনতে হবে। বাজেটের আকার অবশ্যই ছোট করা হচ্ছে, ছোটই রাখতে হবে, বড় করার কোনো উপায় নাই। জিডিপির অনুপাতে এটা হয়তো আরেকটু ছোট হয়ে যাবে। আমাদের আকার কিন্তু এখনো 17% নাই, এটা 13% নেমে আসছে। এটা আরেকটু ছোট হয়ে যেতে পারে, অনভিপ্রেত কিন্তু গত্যন্তর নাই। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন মুদ্রা পাচার রোধ এবং রাজস্ব আদায় বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। সরকার বাহাদুর কেন মুদ্রা পাচার সম্পর্কে তেমন কোনো কথা বলেন না? $700 কোটি প্রতি বছর পাচার হচ্ছে, কেন আমরা ধরার পরেও রাখতে পারি নাই? কেন আমরা এগুলোর ব্যাপারে অ্যাকশন নেই না? এফবিসিসির সভাপতি মাহবুবুল আলম বলেন, ব্যবসায়ীদের স্বাচ্ছন্দ্যে কর দেওয়ার সুযোগ দিতে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো ট্যাক্স ও কাস্টমসের অটোমেশন করতে হবে। আমরা চাই আমরা আমাদের বিলটা আমরা একবারে অনলাইনে দিয়ে দেব, কাস্টম অফিসার তার কাজটা করে দিবে, আমি ব্যাংকে টাকাটা জমা দেব, আমি কাস্টমসে যাব না। কাস্টমস আর পোর্টের কাজ হচ্ছে কি? সার্ভিস দেওয়া, বিজনেস করা না। অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান বলেন, বাজেট প্রণয়নের ক্ষেত্রে সরকারের নানা পরিকল্পনাকে অন্তর্ভুক্ত করতে হয়। সরকারের মৌলিক নীতি নির্ধারণের বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে বাজেটে দারিদ্র্য নিরসন, নারীদের উন্নয়ন, জলবায়ু অভিঘাত মোকাবেলা সবগুলো ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে এবং সকল বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা চেষ্টা করা হচ্ছে। এটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং। সবার মতামতকে বাজেট প্রণয়নের সময় গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। বরাদ্দের সর্বোত্তম ব্যবহারের কথাটা। খান আলামিন, RTV, ঢাকা। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজার হাসপাতালে গণকবরের প্রতিবেদনে আতঙ্কিত হওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক।
মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, গাজায় নাসের ও আল শিফা চিকিৎসা সেবা ধ্বংস করা এবং সেখানে শত শত মরদেহ গণকবর দেওয়ার প্রতিবেদন দেখে রীতিমতো আতঙ্কিত তিনি। ওই প্রতিবেদনে বলা হয়, নাসেরের 283টি এবং আল শিফায় 30টি মরদেহ পাওয়া গেছে। চলতি সপ্তাহে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলি সেনার হাসপাতাল পরিত্যাগ করার পর খান ইউনিসের একটি হাসপাতালে গণকবরে মরদেহ খুঁজে পাওয়ার কথা জানিয়েছিল। ইসরায়েলি বিশেষ বাহিনীর অভিযানের পর আল শিফা হাসপাতালেও মরদেহের খবর পাওয়া গেছে। খেলা খবর ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য 17 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে সুযোগ হয়নি মেহেদী হাসান মিরাজের। এছাড়া আইপিএলে অংশ নেওয়া মুস্তাফিজ ও ছুটিতে থাকা সাকিবও নেই প্রাথমিক স্কোয়াডে। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিক এক স্কোয়াড ঘোষণা করে বিসিবি। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। আগামী 3 মে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। প্রথম 3টি ম্যাচ হবে চট্টগ্রামে। 26 এপ্রিল চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। সংবাদ বিজ্ঞপ্তিতে স্কোয়াড ঘোষণা করা হলেও পরে গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। কথা বলেন সাকিব, মুস্তাফিজ, মিরাজের না থাকা নিয়ে। টিম ম্যানেজমেন্ট যেভাবে চায়, তিনি যেভাবে চান, তারপরে ডেফিনেটলি আমরা চাইবো যে টি-20 ম্যাচে যেহেতু 5টা ম্যাচ আছে, শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পান। লিপু মনে করেন এটি হতে পারে আসন্ন টি-20 বিশ্বকাপেরও স্কোয়াড। এই 17 জন এবং বাইরে থাকা সাকিব ও মুস্তাফিজ সহ 19 ক্রিকেটারই রয়েছে বিশ্বকাপ মিশনে বিসিবির ভাবনায়। কেউ ইনজুরিতে না পড়লে এর বাইরে থেকে অন্য কাউকে নেয়ার চিন্তা করছে না বিসিবি। এই 17 জনের ব্যাপারে হয়তো আপনারা বলতে পারেন, তো আমরা ধরে নিতে পারি যে সামনে আমাদের যে খেলাগুলো আছে সেই খেলাগুলোর ব্যাপারে যদি কেউ আহত হয় কিংবা কোনো কারণে যদি আমরা দল পরিবর্তন করতে চাই ইউএসএ অথবা টি-20 ওয়ার্ল্ড কাপের সময়ও, সেই সময় যে ব্যাকআপগুলো আমাদের দরকার হবে বেসিক্যালি তাদেরকেই এখানে রাখা হয়েছে। স্কোয়াডে স্থান পাওয়া ক্রিকেটাররা হলেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফুদ্দিন ও সৌম্য সরকার। আতিকুল ইসলাম শাকিল, আরটিভি, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।